সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয়ে আলোচনা করার জন্য। এখন যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ইমেজ সংকটে অন্তর্বর্তী সরকার। এসব বিষয় নিয়ে নানান ধরনের পত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রকার রিপোর্ট করছে। একটি জাতীয় পত্রিকা এ বিষয়ে দীর্ঘায়িত একটি রিপোর্ট করেছেন। ওই রিপোর্টে বলা হচ্ছে 18 মাস বয়সে অন্তর্বর্তী সরকারের বিদায়ের আয়োজন চলছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, নির্বাচনের পর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের পরপরই ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়া কোনোভাবেই 17 বা 18 ফেব্রুয়ারি পর যাবে না। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন, কিন্তু সরকারের বিদায় বেলায় যেন অস্বস্তির সুর বাজছে। অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে, তখন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং জুলাই আন্দোলনের ন্যূনতম সমর্থক আনু মোহাম্মদ অন্তর্বর্তী সরকার সম্পর্কে সবচেয়ে কঠিন কথাটি বললেন। তিনি বলেছেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তাদের দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকার কেন কিসের বিনিময়ে জাতি স্বার্থ বিরোধী চুক্তিগুলো করছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করা এবং যার মধ্যে যারা দায়ী তাদের বিচারের সম্মুখীন করা। সেটা করার জন্য এই সরকারের মধ্যে যারা এসব তৎপরতা চালাচ্ছে তারা যেন দেশ থেকে বের না হতে পারে সেটা নিশ্চিত করতে হবে। জুলাই আন্দোলনের উজ্জ্বল তারকা ছিলেন বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক। অন্তর্বর্তী সরকার তাকে প্রথম সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল, কিন্তু নিজেই সেই দায়িত্ব পালনে অপ্রজ্ঞতা প্রকাশ করেন তিনি। সারা জীবন নিরপেক্ষ এবং স্বাধীন মত প্রকাশের জন্য আলোচিত এই সংবিধানী বিশেষজ্ঞ অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশনের মাঝামাঝি বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল টিআইবি। দুর্নীতি বিরোধী এই সংগঠনের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জুলাই আন্দোলনে ঝুঁকি নিয়ে সামনে এসে দাঁড়ান। অন্তর্বর্তী সরকারের একাধিক সংস্কার কাজে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। জাতীয় ঐকমত্য কমিশনেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সেই ইফতেখারুজ্জামানই সরকারের বিরুদ্ধে এখন বেশ সোচ্চার। তার ভাষ্য, এই সরকারের ইতিবাচক যে অর্জন হয়েছে তার চেয়ে ঘাটতি বা পথভ্রষ্ট পাল্লাটা তুলনামূলকভাবে অনেক ভারী। ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবাধ তথ্যের প্রবাহ, যেটা অন্তর্বর্তী সরকারের কাছে ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল, মানুষের সরকারের অঙ্গীকারের মধ্যে ছিল। জাতির কাছে সরকার প্রধানের প্রথম যে ভাষণ ছিল, সেই ভাষণে পরিষ্কারভাবে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের মেয়াদে সবচেয়ে দুর্বল জায়গা বলেও মন্তব্য করেন তিনি। শেষ সময়ে জাতীয় গণমাধ্যম কমিশন এবং সম্প্রসারণ কমিশন অধ্যাদেশকে বিদায়ী পরিহাস আখ্যা দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, এটি এখন লোক দেখানো পদক্ষেপ ছাড়া কিছুই নাই। লোক দেখানো পদক্ষেপ মাধ্যমে মিডিয়াকে আরও বেশি সরকারি নিয়ন্ত্রণে রাখার জন্য পায়তারা ছাড়া কিছুই নাই। তার সবচেয়ে বিস্ফোরক মন্তব্য তিনি করেন দুদক সংস্কার বিষয়ে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, তা আমাদের বলা হয়েছে শুধু আমলাতন্ত্রের সংস্কার চায় না, কিন্তু উপদেষ্টা পরিষদের অন্তত 7 জন সদস্য তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এই বিষয়টি আমাদের অত্যন্ত আশাহত করেছে। সংস্কার কমিশনে জমা দেওয়া দু একটি সুপারিশ বাস্তবায়ন হলেও এর কোনো অগ্রগতি হয়নি, বরং কিছু কৌশলগত সুপারিশ উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে সিপিডির সম্মানীয় ফেরত দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তাদের মনে রাখা উচিত তার কোনো নির্বাচিত সরকার নয়, বৈধ সরকার হয়তো, কিন্তু তারা নির্বাচিত সরকার না। একটি নির্বাচিত সরকারের শাসন করার যোগ্যতা ক্ষমতা থাকে ততক্ষণ যখন তার নৈতিক বৈধতা থাকে। বর্তমান সরকার তার নৈতিক বৈধতা অনেক ক্ষেত্রে হ্রাস করে ফেলেছে। জনগণ পরিষ্কারভাবে বর্তমান সরকারের উপর আস্থার অভাবের কথা বলেছেন। বর্তমান সরকার তার প্রশাসন, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে পারবে, এটাতে তাদের আস্থার অভাব। দেবপ্রিয় ভট্টাচার্য জুলাই আন্দোলনের পক্ষে সামনের সারিতে থাকা অর্থনীতিবিদ। তিনি অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র কমিটির প্রধান ছিলেন। শুধু এসব বিশিষ্ট জন নয়, অন্তর্বর্তী সরকারের 18 মাসের কার্যক্রম নিয়ে এরকম সমালোচনা এখন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুশীল সমাজের প্রায় সবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে উন্নয়নকর্মী, বেসরকারি উদ্যোক্তা থেকে
আইনজীবী সবার কণ্ঠে হতাশার সুর, আশাহত বেদনা সবার মাঝে, কেউ প্রকাশ্যে বলছেন, কেউ বা নীরবে দীর্ঘশ্বাস ফেলছেন। এই সময় একটি বিদায়ী সরকারের এমন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নিয়েই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা যেত কিনা তাও নিয়ে আলোচনা চলছে। অথচ এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল, বিপুল জনসমর্থন নেই, সব শ্রেণীর মানুষ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছিল। আমরা আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু এই আশা এখন হতাশায় রূপ নিয়েছে। জনপ্রিয়তার তঙ্গি থাকায় এই সরকার বিদায়ী নিচ্ছে নানা প্রশ্নই। এ ধরনের ইমেজ সংকটে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আর মাত্র কয়েকদিনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটাই সরকারের শেষ পরীক্ষা। শেষ পর্যন্ত যদি সরকার একটি বিতর্কহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সফল হয়, তাহলে দেশের মানুষ সব বলে যাবে, সব ভালো যার শেষ ভালো তার। এই কথারই অন্তর্বর্তী সরকারের বেলায় সবচেয়ে বেশি প্রযোজ্য। প্রধান উপদেষ্টা বারবার দেশের জনগণের কাছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বলেছেন, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা নির্বাচন। সত্যি যদি তিনি সেটি করতে পারেন, তাহলে এই সরকারি বিদায় হবে রাজস্বিক গৌরবের। কিন্তু সেটি না করতে পারলে এই সরকারের ইতিহাস ক্ষমা করবে না, কারণ ইতিহাস বড় নিষ্ঠুর, নির্মম। সম্মানিত সুধীবৃন্দু, আমি এতক্ষণ কথা বলছিলাম যে বিষয়ে, সেটি হচ্ছে ইমেজ সংকটে অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরপরই এই সরকারের নানান ধরনের কাজকর্ম নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। অনেক ভিডিওতে সরকারের প্রশংসা করেছি এবং শেষ মুহূর্তে আমিও আর প্রশংসা করতে পারছি না। এই সরকার এখন ইমেজ সংকটে ভুগছে। এখন এই কয়েকদিন পরেই যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটি যদি সরকার ঠিকমতো করতে পারে, তাহলে হয়তো সরকারের বিরুদ্ধে যে ইমেজ সংকটের কথা আমরা বলছিলাম, তাহলে তা কিছুটা হয়তো দূরীভূত হবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে এ বিষয়ে আর বিস্তারিত কথা না বলে আমার বক্তব্যটি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।